নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু, দেখুন, আমাদের রাজ্যে আমরা বিভিন্ন রকম দুর্নীতি ইতিমধ্যেই দেখেছি। সেটা নিয়োগ দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা, বালি ইত্যাদি পাচারের দুর্নীতি। আবার অতি সম্প্রতি আমাদের সামনে যেটা উঠে এসছে, মৃদুভাবে হলেও কথাটা এসছে, সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি সম্পর্কিত। এবং স্বাস্থ্য দুর্নীতি সম্পর্কিত এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের তদন্ত শুরু করছে। কিন্তু আদৌ সেই তদন্ত কতদূর কি এগোবে, তার পরিণতিতে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেই মাথারা ধরা পড়বে কিনা আমরা জানি না। কিন্তু এই কিছুদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজের এক প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনা আমাদের সামনে আসছে, সেটা একটা ভয়ঙ্কর ঘটনা। একজন গরিব ঘরের মহিলা প্রসূতি মা সন্তান প্রসবের জন্য হসপিটালে ভর্তি হয়েছেন, এটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং তারপরেই দুদিনের মাথায় তার মৃত্যু হয়েছে। কারণ কি? কারণ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, ওষুধ ইত্যাদি দেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। শুধু তিনি নন, ওই মেডিকেল কলেজেরই আরও 4 জন প্রসূতি মায়ের অবস্থা সংকটজনক। ফলে এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে ঘটনা নিয়ে ইতিউতি কথা চলছিল, কলকাতার এক মেডিকেল কলেজের স্বাস্থ্য দুর্নীতি নিয়ে, মেডিকেলের সামগ্রী কেনার, বরাদ দেওয়া, ব্যবহার করা ইত্যাদি ব্যাপার নিয়ে যে দুর্নীতি হয়েছে বলে শোনা যাচ্ছিল, এ ঘটনা যে শুধু কলকাতার বুকে আবদ্ধ নয়, সারা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে, সেটা বুঝতে আর এখন কোনো বাকি থাকার কথা নয়। দেখুন, এই আরজিকর ঘটনা নিয়ে জনগণ রাস্তায় নেমেছিল জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে। তাদের যে বিষয়গুলো আন্দোলনের কারণ ছিল, আরজিকরের ডাক্তারের নির্যাতন, মৃত্যু ইত্যাদি ব্যাপার তো ছিলই। যে 9 দফা 10 দফা দাবি তারা করেছিলেন, সেই দাবিগুলোর মধ্যে একটি দাবি ছিল এই দুর্নীতি। আজকে তারা মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনার পরে নিশ্চুপ। বারবার করে আমি এর আগে যে কথা উল্লেখ করেছি, যে কথা বলতে চেয়েছি, যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, সেটাও নির্দিষ্টভাবে নিজেদের কিছু স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যেই তারা রাস্তায় ছিলেন। বাকি রইল কেন্দ্রীয় সংস্থার তদন্তের ফলাফল কি হবে, পরিণতি কি হবে, আমরা আন্দাজ করতে পারি। অন্যান্য যে তদন্তগুলো কেন্দ্রীয় সংস্থাগুলো করছে, তার যে পরিণতি আমরা লক্ষ্য করতে পারছি, তার থেকে এটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। এই যেমন ধরুন, নিয়োগ দুর্নীতিতে এখন কেন্দ্রীয় সংস্থাগুলো তার চার্জশিটের ওপর ভিত্তি করে আদালতে চার্জ গঠন করা শুরু করেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, আরও অন্যান্য সমস্ত যারা এর সঙ্গে যুক্ত, তাদের এক এক করে চার্জ গঠন করা হচ্ছে। আবার এই নিয়োগ দুর্নীতি মামলাতেই যে কোম্পানি যুক্ত বলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, তার কর্মচারী, তাকে আটক করা হলো, সেই কোম্পানির মালিক এবং মালিকের পরিবার, তাদের নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তদন্তকারী সংস্থার। আচ্ছা, যে কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়, যে কোম্পানির কর্মচারী আটক হয়, তার মালিক বাইরে কি করে থাকেন? আমরা এই কর্মচারীর গলার স্বর নিয়ে নাটক দেখেছি, সে কি ভয়ঙ্কর নাটক। আচ্ছা, তার গলার স্বর যখন নেওয়া হলো, তারপরে তার ফলাফল কি দাঁড়ালো? গলার স্বরের সঙ্গে কার গলার স্বর মিলল, কার সঙ্গে কথোপকথন ছিল, যাদের সঙ্গে কথোপকথন হয়েছে তাদের কি ডেকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
ফলে বিস্তর প্রশ্ন আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সমস্ত তদন্ত নিয়ে। ঠিক একই রকমভাবে এই স্বাস্থ্য দুর্নীতি তাই নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে। দেখুন, একটা জিনিস পরিষ্কার, আমাদের এই রাজ্য সরকার একদিকে যেমন তারা অনুদান দিতে ব্যস্ত, সেটা গ্রামের মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার হোক বা এই কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্প হোক, তার সাথে সাথে খেলামেলা উৎসব তাতে ব্যয় করতে পারদর্শী। কাজের কাজ তো কিছু করতে পারেন না। প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। হাজার হাজার ছেলে মেয়ে পাশ করার পরে এ রাজ্যে কোনো কাজের সংস্থান হচ্ছে না দেখে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, অথচ আমাদের এখানে কলকারখানা শিল্প তৈরির কোনো উদ্যোগ নেই। নামকে বাঁচতে ওই একটা সম্মেলন হয়, সারা দেশ থেকে নামকরা ব্যবসায়ীরা আসেন, তারা এসে বড় বড় কথা বলেন, কিন্তু বাস ওই অবধি। তারপরে যে যার মতন নিজের জায়গায় ফিরে গিয়ে চুপচাপ হয়ে যান। এবছর তো সেই বাণিজ্য সম্মেলনও হয়নি। একদিকে ভালো, কয়েক কোটি টাকার খরচা বাঁচলো রাজ্য সরকারের। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই রাজ্যের মানুষ তার ন্যূনতম যে চাহিদা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এটা কি কোনোদিনও পাবে না? দেখুন, শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই লাটে উঠেছে। হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট থেকে পরিষ্কার, আমাদের এখানে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। বিশেষ করে নবম দশম শ্রেণীতে এই সংখ্যাটা ভয়ঙ্কর মাত্রায় পরিণত হয়েছে। রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। একই রকমভাবে স্বাস্থ্য, যেটা সাধারণ মানুষের সব থেকে বড় উদ্বেগের জায়গা। দেখুন, আমার আপনার কোনো অসুখ বিসুখ হলে আমরা তো সরকারি চিকিৎসা পরিকাঠামোর ওপরেই নির্ভর করি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সরকারি জায়গাগুলোতে এই রকমভাবে ভেজাল ওষুধ যায়, ভেজাল স্যালাইন যায়, তাহলে এর দায় কে নেবে? এ তো আমার আপনার জীবন নিয়ে ছেলে খেলা। কে দিয়েছে এই অধিকার সরকারকে? আচ্ছা, এই যে সরকারি পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থায় এত বড় দুর্নীতি হলো, বিরোধী দলগুলো ইতিউতি দু একটি জায়গায় কিছু সংবাদ মাধ্যমে বাইট দেওয়া ছাড়া আর কি করেছেন? আর কবে রাস্তায় নামবেন আপনারা? পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্দশা দেখেও আপনাদের কি এটা মনে হয় না যে এখন আর সময় নেই, এক্ষুনি রাস্তায় নামা দরকার? যেখানে আমাদের রাজ্যের এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তাদের ওষুধ, তাদের স্যালাইন কর্ণাটক সরকার 2023 সালে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। শুধু কর্ণাটক সরকার নয়, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, উত্তরপ্রদেশ সহ আরও 9টি রাজ্য, তারা যখন এদের থেকে ওষুধ কেনা, সরবরাহ নেওয়া বন্ধ করতে পারে, তাহলে আমাদের রাজ্য সরকার চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে কি করে? ড্রাগ কন্ট্রোল ব্যুরো রাজ্যের, তারা কি করছিল? আচ্ছা, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি এই ঘটনা সম্পর্কে অবহিত নন? স্বাস্থ্য দপ্তরের থেকে কেন্দ্রের কোনো নির্দেশিকা কি এসছে? কোনো চিঠিপত্র কি চালাচালি হয়েছে যে কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে ইত্যাদি বিষয়? কই, আমরা তো কিছু জানতে পারিনি, জানতে পারছি না। আচ্ছা, সেন্ট্রাল ড্রাগ ব্যুরো, তাদের ভূমিকা কি? তারা কি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না? আশ্চর্য রকমভাবে এই রাজ্যের যে কোনো রকম দুর্নীতি, যে কোনো রকম ঘটনাতেই আমরা দেখতে পাই কেন্দ্রের একটা নির্লিপ্ত মনোভাব। কেন? তারা আশা করেন তাদেরকে সবাই সমর্থন করবে, ভোটের সময় তাদেরকে ভোট দেবে, অথচ রাজ্যের সাধারণ মানুষের জন্য তারা কোনো কড়া অ্যাকশন নিতে পারবেন না। তারা আশাটা করেন কি করে? রাজ্যের রাজনৈতিক দলগুলোর অবস্থা তো ততই বছর। প্রত্যেকেই নিজেদের স্বার্থে কোনো না কোনো জায়গায় তাদের টিকিটে এমনভাবে বাধা রয়েছে যে তারা সঠিকভাবে লাগাতার আন্দোলন যে রাস্তায় থেকে করা, সেই বিষয়ে তাদের ভ্রুক্ষেপ নেই। ফলে জনসাধারণ কোথায় যাবে? আজকে এই অবস্থাতে দাঁড়িয়ে যদি স্বাস্থ্য পরিষেবাটাও ঠিকঠাক করে না পাওয়া যায়,
তাহলে মানুষের আর কি বাকি রইল? এই সরকার কোনো ক্ষেত্রেই ওই লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি অনুদান দেওয়া ছাড়া মানুষের পাশে এসে দাঁড়ানোর জায়গায় নেই। পরিকাঠামো উন্নয়নের কোনো চেষ্টা নেই। স্বাভাবিকভাবেই আজকে সময় এসেছে মানুষকে পথে নামার। কারণ আমরা তো দেখতে পাচ্ছি না, রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছা আছে মানুষকে সচেতন করা, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম গঠিত করা, রাজ্য সরকারের ওপর চাপ দেওয়া। আচ্ছা বলুন তো, এই যে ঘটনা ঘটলো, স্যালাইনের ফলে যে একজন প্রসূতি মা মারা গেলেন, 4-5জন অসুস্থ, কোন কোন স্বাস্থ্য অধিকর্তার বিরুদ্ধে এফআইআর হয়েছে? একজনেরও না। তার মানে এটাই দাঁড়ায় রাজ্য সরকার, রাজ্য প্রশাসন আমাদের সাধারণ মানুষের জীবনকে মূল্যহীন মনে করেন। স্বাভাবিকভাবেই জনগণকে পথে নামার টাইম হয়েছে জনগণের। এই অবস্থাতে আজকে যদি না জনগণ পথে নামেন, তাহলে কিন্তু আগামী দিনটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। অবশ্যই আমাদের দেখতে হবে, আমাদের নজর থাকবে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে, এই বিষয়কে নিয়ে মানুষের মধ্যে যেতে পারছেন কিনা, যাওয়ার চেষ্টা করছেন কিনা। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে ছড়িয়ে দিন। নমস্কার, ধন্যবাদ।